যাবে রিটেনে তোমার ভাবিরে মনে হয় অ্যাড করা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখো তো, একটু। হ্যাঁ, এটা একটু ইনভাইট করে দাও, হ্যাঁ। ব্যাস অন ব্যাস টু ইনভাইট, ব্যাস টু ব্যাস অন। আচ্ছা, দুইটা ইনভাইটেশন করে দাও, হ্যাঁ। আচ্ছা। আসসালামু আলাইকুম উপস্থিত, আজকে 41 রিটেন ব্যাচের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে সাথে জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কারণ আপনারা বিসিএস এর প্রথম যে বাধা সেটি পার হয়ে এ পর্যন্ত আসতে পেরেছেন, অর্থাৎ প্রিলিমিনারি পাস করে রিটেনের প্রিপারেশন নিতে পারছেন। আশা রাখি এই মার্কস ফরওয়ার্ডের মাধ্যমে আপনারা রিটেনে উত্তীর্ণ হবেন, সেই সাথে সাথে আপনাদের কাঙ্ক্ষিত জবও পাবেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রিটেন লেকচার 5 শুরু করতে চাচ্ছি বিজ্ঞানের। এখানে বিজ্ঞানে জানেন যে রিটেনে 60 মার্ক আছে এবং প্রযুক্তি অংশ থেকে আসে 40 মার্ক। এই 60 মার্কের জন্য আমাদের ভালো একটা প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়ার জন্য কি পড়তে হবে? প্রচুর পড়তে হবে। আহ, যারা আজকে উপস্থিত রয়েছেন, যেসব শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, প্লাস হলো শুনতে পাচ্ছেন কিনা। অনেক সময় দেখতে না পেলে সমস্যা নয়, মোট কথা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের বিষয়টি দেখতে পাচ্ছেন কিনা। শুনতে পাওয়াটাই মেইন ব্যাপার, ফ্যাক্টর। আপনারা যদি আমাকে দেখতে পেয়ে থাকেন এবং শুনতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। আপনাদের কমেন্ট দেখতে চাচ্ছি, সবার কমেন্ট। উপস্থিত যারা রয়েছেন সবার কমেন্ট দেখতে চাচ্ছি। আপনাদের কমেন্টের মাধ্যমে এখানে বিসিএস 41 ব্যাচ 1 এবং ব্যাচ 2 এর ক্লাস, তো এই দুইটা গ্রুপেরই, দুই গ্রুপে আমাদের যে সমস্ত ভাই বোনের উপস্থিত রয়েছেন সবার কমেন্ট দেখতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? কল্লোল কুমার রয় স্যার, ইলেকট্রনিক্স এর চ্যাপ্টার গুলো আগে পড়ালে ভালো হয়। কল্লোল কুমার রয়, এখানে মার্কস ফরওয়ার্ডের সিদ্ধান্ত ভাই, আমার সিদ্ধান্ত নয়। আপনাদের লেকচারে যে 5টি লেকচার রয়েছে, রিটেনে 9টি লেকচার রয়েছে বিজ্ঞানের। প্রথমে আলো, আলোর উৎপত্তি, তারপরে রয়েছে শব্দ চুম্বক 2 নম্বর লেকচার, 3-এ রয়েছে অ্যাসিড বেস সল্ট ওয়াটার, 4-এ রয়েছে আওয়ার রিসোর্সেস পলিমার, 5-এ আজকের লেকচার অ্যাটমসফিয়ার, 6-এ রয়েছে তড়িৎ চুম্বক তড়িৎ প্রবাহ, যেখানে আপনি বলছেন যে ইলেকট্রনিক্সের, এখানে 6 নম্বর চ্যাপ্টার এই বিষয়টা রয়েছে, 7-এ 7, 6-7-এ রয়েছে এই বিষয়টি। যদি এই দুইটি বিষয় আমি নিব, 6 এবং 7। তারপরে 8-এ রয়েছে বায়োটেকনোলজি, ফুড এবং নিউট্রিশন, 9-এ রয়েছে পরজীবী, ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ ব্যাধি, ক্যান্সার, এগুলো সম্পর্কে। তাই কলল চাইলে আমি আগে ওই বিষয়টি বা ওই চ্যাপ্টার গুলি পড়াতে পারবো না। এখানে অ্যাকর্ডিং টু সিরিয়াল অনুযায়ী যেতে হবে ভাই, বুঝতে পেরেছেন? শাহাদাত রাজ, জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ শোনা যাচ্ছে, সবাইকে ধন্যবাদ।
হ্যাঁ, বলছিলাম যে আজকে আমরা সায়েন্সের রিটেন ব্যাচের সায়েন্সের 5 নম্বর লেকচার, 5 নম্বর লেকচারের বিষয়টা হলো বায়ো অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল নিয়ে। বায়ুমণ্ডল যেহেতু সেহেতু তার মানে এনভায়রনমেন্ট, এখানে আমাদের অটোমেটিক্যালি এনভায়রনমেন্ট চলে আসে। শুরুতে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা বলবেন যে আমরা এনভায়রনমেন্ট জানি, অর্থাৎ পরিবেশ সম্পর্কে আমরা জানি। এই পরিবেশ কি? সবাই আমরা বলি যে আমাদের, যেমন নাউনের ক্ষেত্রে আমরা বলে থাকি নয়নে যাহা দেখি তাহাই নাউন, তেমনি এই পরিবেশও তাই, যে নয়নে যাহা দেখি তাহাই আমাদের পরিবেশ, অর্থাৎ আমাদের চারপাশে এই চোখের দ্বারা যা দেখছি তাই কি আমাদের পরিবেশ। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই পরিবেশ দূষণ, পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। অর্থাৎ যখন কোনো কিছু আমার কাছে আনকমফোর্টেবল মনে হবে, আমার কাছে অস্বস্তিদায়ক মনে হবে, তখনই সেটি কি দূষণ। এরকম পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। পরিবেশ দূষণ কত প্রকার একটু আপনারা যদি কমেন্ট করে জানিয়ে দিতেন। আরেকটি বিষয়, যে এখানে যে বিষয়গুলি রয়েছে আজকের লেকচারে, যে বিষয়গুলি রয়েছে সব বিষয়গুলি আপনারা পড়বেন। অর্থাৎ বিগত বছরে যা প্রশ্ন আসছে সব বিষয়গুলি পড়বেন। রিটেনে আপনারা জানেন যে পিলিতে যতটা 1 লাইন 2 লাইন করে আগানো যায়, রিটেনে সব বিষয় পড়ানো যায় না। অ্যাটমসফিয়ার অনেক বিষয় রয়েছে। এখানে মার্কস ফরওয়ার্ডের এই বইটিতে যতগুলা প্রশ্নের উত্তর রয়েছে তা যথেষ্ট। আমি আলোচনা কি করেছি তা পুরোটা শুনবেন। এখানে হয়তো সব বিস্তারিত আলোচনা করতে পারবো না, কিন্তু বিস্তারিত আপনাদের এই বিষয়ে যা আছে সব বিস্তারিত পড়তে হবে। যদি কোনো বিষয় এখান থেকে আপনার বুঝতে অসুবিধা হয়, অবশ্যই অবশ্যই আমি জানাবো। যাই হোক, আপনাদের প্রশ্ন করেছিলাম যে যেহেতু এটা অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে কি? অ্যাটমসফিয়ার পরিবেশের একটা পার্ট মাত্র। এই পরিবেশ কত পরিবেশ যে দূষিত আছে, পরিবেশের এই দূষণ কত প্রকার, এটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। তারপর আমি শুরু করতে চাচ্ছি আজকের এই বিষয়টি। হ্যাঁ, আপনাদের কমেন্ট দেখতে চাচ্ছি যে পরিবেশ দূষণ কত প্রকার ও কি কি, অর্থাৎ কত ভাবে পরিবেশ দূষিত হতে পারে। ফোরটি ওয়ান রিটার্ন ব্যাচ 2 এ রয়েছেন দুইটি ব্যাচ একাত্রে সামাল। জাহিদ রহমান, দুই ভাবে প্রাকৃতিক ও মানব সৃষ্ট। জাহিদ রহমান ধন্যবাদ।
1-2 এ জাহিদ রুমান উত্তর করেছেন। আরো কি কি ভাবে আছে প্রাকৃতিক ও মানব সৃষ্ট বাদে কি কি ভাবে আছে ভাই? আমি দুইটি বেজ যেহেতু একাধারে দেখতেছি অনেক সময় সমস্যা আছে, তাই একটি বেজ দেখবো, মাঝে মাঝে একটু আপনাদের হ্যাম্পার হবে। আর বারবার একটি কথাই বলি যে হয়তো সব বিষয় আলোচনা করা যাবে না, কিন্তু বারবার বলছি যে মার্চ ফরওয়ার্ডের এই বইটি যেই বিষয়গুলি রয়েছে, এই বইটিতে যেই বিষয়গুলি রয়েছে তা অবশ্যই আপনারা পড়বেন। তা আপনাদের 41 রিটেনের জন্য যথেষ্ট, 41 রিটেনের জন্য যথেষ্ট এই লেকচার থেকে। দেখেন এই লেকচার থেকে কি কি আছে, গত 40তম বিসিএস পরীক্ষা কি আছে, জীবাশ্ম জ্বালানি। যদিও আজকের লেকচারের সাথে জীবাশ্ম জ্বালানি ওইভাবে যায়নি, কিন্তু যেহেতু অ্যাটমসফিয়ার বা পরিবেশ দূষণ তার সাথে জীবাশ্ম জ্বালানি যায় বিদায় কিছুটা। কল্লোল কুমার রয় 7 প্রকার, ভাই 7 প্রকার কি কি? শাহাদাত রাজ 4 প্রকার, যথেষ্ট 4 প্রকার। জান্নাতুল ফেরদৌস বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, মাটি দূষণ। এই জান্নাতুল ফেরদৌস এটাই আমি জানতে চাচ্ছিলাম, আসলে প্রাকৃতিক এবং মানব সৃষ্ট এই এই 2 প্রকার এটি নয়। আমি জানতে চাচ্ছিলাম রুমান রুমান যে আমি বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ এই 4 প্রকার এটি জানতে চেয়েছিলাম। কল্লোল কুমার রয় আপনি 7 প্রকার একটু কাইন্ডলি বলবেন ভাই, যে বায়ু দূষণ কি, পরিবেশ দূষণ 7 প্রকার কি কি? এয়ার, ওয়াটার, ল্যান্ড, থার্মাল, সাউন্ড, পলিউশন। সবগুলো একটু চিন্তা ভাবনা করেন এই 4টির মধ্যে আসে কিনা। যাই হোক, তারপরে এখান থেকে 40তম বিসিএস রিটেনে পরীক্ষা আসছিল জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম গ্যাস সম্পর্কে আসছিল। এই জীবাশ্ম জ্বালানির একটা প্রকার হলো পেট্রোলিয়াম গ্যাস, মানে খনিজ তেল। এই যে খনিজ তেল এটি পেট্রোলিয়াম। সেখানে তারপর আছে বায়োমাস ও বায়ো গ্যাস সম্পর্কে, আসছে বায়ুমণ্ডলের স্তর ও স্তরের বর্ণনা সম্পর্কে। অর্থাৎ এই আজকের টপিক অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের স্তর এবং স্তরের বর্ণনা আছে, 2টি স্তরের বর্ণনা আছে। বায়ুর উপাদান, এর ভূমিকা এবং কার্বন ডাইঅক্সাইড এর বিদ্যুতের প্রভাব এই বিষয় সম্পর্কে আসছে। আসছে জোয়ার বাটা, পানিবাহিত রোগ ও অ্যাসিড বৃষ্টি সম্পর্কে। এই বিষয়গুলো আলোচনা করব 40তম বিসিএস পরীক্ষাতে। দেখেন 8টি প্রশ্ন আছে 40তম বিসিএস পরীক্ষা, 8টি প্রশ্ন আছে। অ্যাবাউট 10 থেকে 20 মার্কের মতো আসছে শুধু এই 5 নম্বর লেকচার থেকে। 60 মার্কের মধ্যে এখান থেকে প্রায় 20 মার্কের মতো প্রশ্ন আসছে। তাই এই লেকচারটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই লেকচার থেকে কি কি পড়া অবশ্যই দরকার আপনাদের জন্য ফরজ। তাহলে প্রথমে গ্লোবাল ওয়ার্মিং আপনাদের এখানে আছে। গ্লোবাল ওয়ার্মিং এটা কেন কাজে লাগবে? এই লেকচারটি আজকের যে অ্যাটমসফিয়ার, এটা আপনাদের শুধু এই সাধারণ বিজ্ঞানের অংশ নয়, আরো কয়েকটি বিষয় লাগবে। তাই একটু মনোযোগ সহকারে আমার লেকচার দেখবেন, প্লাস বাসায় বসে পড়বেন। বাংলাদেশ বিষয়গুলিতে লাগবে, কারণ বাংলাদেশ বিষয়গুলি বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ুর প্রভাব ও ভূমিকা সম্পর্কে, জলবায়ুর পরিবর্তন সম্পর্কে রচনায় আসে, বাংলা রচনায় আসে, বাংলাদেশ বিষয়গুলিতে প্রশ্ন আসে, এবং কি আন্তর্জাতিক বিষয়গুলিতেও প্রশ্ন হতে পারে। তাছাড়া ইংরেজি রচনাও হতে পারে এই বিষয় থেকে। তার মানে আজকের এই অ্যাটমসফিয়ার বিষয়টি আপনাদের শুধু বিজ্ঞানের জন্য নয়, বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা রচনা বিষয় এবং ইংরেজি রচনা বিষয়ে। যদিও আমি ইংলিশে লেকচার দিব না, কিন্তু বাংলা জানা থাকলে ইংলিশে কম বেশি করা যায়, যেহেতু আমরা সবাই অনার্স মাস্টার্স করা। তারপরে এখানে আছে বায়ুমণ্ডলের স্তর সমূহ সম্পর্কে। পরীক্ষায় এগুলো মাস্ট আপনাদের পড়তে হবে গ্রিন হাউস গ্যাস কি কি, গ্রিন হাউস ইফেক্ট এটির বর্ণনা সম্পর্কে অবশ্যই আপনাদের পড়তে হবে জোয়ার বাটা সম্পর্কে অবশ্যই পড়তে হবে বায়ুর উপাদান সম্পর্কে অবশ্যই পড়তে হবে। সেই সাথে সাথে ভূমিকম্প, অ্যাসিড বৃষ্টি এবং কিছু চক্র, যেমন নাইট্রোজেন চক্র সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যে নাইট্রোজেন চক্র 29তম বিসিএস পরীক্ষা ছিল। যে কটি বিষয় মুখে বললাম এই কটি বিষয় অবশ্যই পড়তে হবে। তারপরে বিগত বছরে যে প্রশ্ন আসছে, এবং এখানে দেখেন যে একটি প্রশ্ন আছে জলবায়ু কাকে বলে, জলবায়ুর উপাদান বা নিয়ামক গুলো আলোচনা করুন, এবং জলবায়ুর প্রভাব এটি বাংলা রচনায় প্রায় সময় এসে থাকে, বাংলা রচনায়। এবং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা এটিও পরীক্ষা আসে, এবং আপনাদের গত 28, 36 এবং 38তম বিসিএস রিটেনে এই বিষয়টি পরীক্ষায় প্রশ্ন আসছে। এখানে ম্যাক্সিমামে বিগত বছরের আলোচনা আছে, শেষ অংশে আপনাদের জন্য আলোচনা রয়েছে, এই বিষয়গুলো দেখবেন।
এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আমি শুরুতে বলেছিলাম যে এখানে যা আছে সব আলোচনা করা রিটেনে সম্ভব নয় আমাদের নির্ধারিত সময়ে। কিন্তু আপনাদের যদি জানার থাকে আরো, আপনারা নিরাশ হবেন না। আমার চ্যানেলে মার্চ ফরওয়ার্ডে বিভিন্ন ভাবে আপনারা জানতে চাইতে পারবেন, অবশ্যই সেই বিষয়ে জানিয়ে দিব। কারণ আপনাদের জন্যই তৈরি করা হয়েছে মার্চ ফরওয়ার্ড। আপনাদের সাথে মার্চ ফরওয়ার্ড সর্বদা থাকবে। কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও প্রভাব কি। তাহলে আমাদের জানতে হবে যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা কি। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা কি? আমরা সবাই নিশ্চয়ই গ্রিন হাউস গ্যাস সম্পর্কে জানি যে গ্রিন হাউস গ্যাস কি আমাদের সবারই জানা আছে। যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, সালফার ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপরে ওয়াটার ভ্যাপার মানে জলীয় বাষ্প, ওয়াটার ভ্যাপার বা জলীয় বাষ্প, জলীয় বাষ্প, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলি কি গ্রিন হাউস গ্যাস। এগুলি কি গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, যার বিশেষে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণতা বা জলবায়ু পরিবর্তন বা গ্রিন হাউস প্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে, ক্ষতিকারক ভূমিকা এই কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কি করে বায়ুমণ্ডলে, আপনারা জানেন যে 4টি স্তর রয়েছে। আর যাই হোক, বায়ুমণ্ডলে কিছুক্ষণ পরে বায়ুমণ্ডল পড়াবো। বায়ুমণ্ডলে 4টি স্তর রয়েছে আপনারা জানেন, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। মানে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এই 4টি স্তর রয়েছে। সর্বশেষ স্তরে আরো 3টি স্তর। এখানে এই ট্রোপোস্ফিয়ার সর্বনিম্ন বায়ুর এই নিম্ন স্তরের আবরণ সৃষ্টি করে, একটা আবরণ বা পর্দা সৃষ্টি করে। এই পর্দা সৃষ্টি করার ফলে সূর্য হতে পৃথিবীতে যে তাপ আসে, অর্থাৎ যে তাপ পতিত হয় বা আলোকিত আপতিত হয়, সেই তাপ আর এই কার্বন ডাই অক্সাইড যেহেতু একটা পর্দা বা আবরণ তৈরি করে রাখছে পৃথিবীতে, মনে নিম্ন স্তরে মনে করেন যে কার্বন ডাই অক্সাইড এরকম একটা পর্দা তৈরি করে রাখছে। এই পর্দা তৈরি করে রাখার জন্য পৃথিবীতে যে নিম্ন স্তরে যে এই সূর্যের রশ্মি, এই যে সূর্যের রশ্মির যে তাপ আসতেছে, এই তাপ আর ফিরে যেতে পারে না, কোথায় যেতে বিকিরিত হতে পারে না, মানে বিকিরণ করতে পারে না। যেহেতু তাপ ফিরে যেতে পারে না, তাহলে কি হয়, ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলের এই স্তরের তাপমাত্রা বৃদ্ধি পায়। যেহেতু তাপ আর ফিরে যেতে পারছে না, কেন ফিরে যেতে পারছে না? কার্বন ডাই অক্সাইড একটি আবরণ তৈরি করে রাখছে। কার্বন ডাই অক্সাইড একটি আবরণ তৈরি করে রাখছে নিম্ন স্তরে। বায়ুমণ্ডলের যে 4টি স্তর, এই নিম্ন স্তরে কার্বন ডাই অক্সাইড কি একটি আবরণ তৈরি করে রেখেছে। আবরণ বা পর্দা তৈরি করার কারণে সূর্যের যে আলো এখানে আপতিত হয়, যে তাপ আপতিত হয় বা পতিত হয়, সেই তাপ আর ফিরে যেতে পারে না বা বিকিরিত হতে পারে না। এ কারণে এখানে কি তাপমাত্রা বৃদ্ধি পায়। স্তরে কি তাপমাত্রা, এই বায়ুমণ্ডলের স্তরে তাপমাত্রা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়, উত্তপ্ত হয়ে যায়। এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। তাপ আটকে কি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়াকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। আপনারা নিশ্চয়ই গ্লোবাল ওয়ার্মিং বুঝেছেন, যাকে বলা হয় বৈশ্বিক উষ্ণতা। তাপ আটকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণতা বৃদ্ধিকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। আর গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে গ্যাসগুলো দায়ী আমি শুরুতেই বলছিলাম যে সেগুলি কি গ্যাস, গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস তার মধ্যে অন্যতম হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। এখানে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হলো জীবাশ্ম জ্বালানি। দেখেন 41তম বিশেষ পরীক্ষা ছিল জীবাশ্ম জ্বালানি কি। গ্লোবাল ওয়ার্মিং এর অন্যতম কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। জীবাশ্ম জ্বালানি কি? কয়লা, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। খনিজ তেল এগুলাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। আমি বিজ্ঞানে যখন লেকচার দিয়েছিলাম তখন এই সম্পর্কে বলেছিলাম, বিজ্ঞানের একটি লেকচারে, যে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি কি এই সম্পর্কে আপনাদের আলোচনা করা হয়েছিল। লেকচার 4-এ আলোচনা করা হয়েছিল। লেকচার 4-এ জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। এই জীবাশ্ম জ্বালানি বায়ুর অনুপস্থিতিতে অবাধ পচন প্রক্রিয়া তৈরি হয়। জীবাশ্ম জ্বালানি
আপনাদের 41 রিটেনে জীবাশ্ম জ্বালানি আসছিল, এই জন্য জীবাশ্ম জ্বালানি আবার আলোচনা করছি। আপনারা জানেন যে জীবদেহ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী দেহ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি হয় কয়লা, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল, অর্থাৎ এই জীবাশ্ম জ্বালানিতে তৈরি হয়, জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। আমি আবার বলছি, জীবদেহ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী দেহ মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর পর তা তৈরি হয় জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কি? কয়লা, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। খনিজ তেলকে বলা হয় পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম, এই পেট্রোলিয়াম গ্যাস সম্পর্কে পরীক্ষায় এসেছিল। তারপরে বৃক্ষ নিধন অর্থাৎ গাছপালা কেটে ফেলা, বন উজান, ডিফরেস্টেশন, যাকে বলা হয় ডিফরেস্টেশন, বন নিধন বা বন উজাড় বা বৃক্ষ নিধন বলা হয়। এই বৃক্ষ নিধন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, এই বৃক্ষ নিধন গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। কারণ কি দেখেন আপনারা, উদ্ভিদ কি সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ কার্বন ডাই অক্সাইড নিয়ে যায় আর বাতাসে কি ছাড়ে? অক্সিজেন। পৃথিবীতে অক্সিজেন ছাড়ে আর গ্রহণ করে কি? কার্বন ডাই অক্সাইড। আর মানুষ কি করে? মানুষ কার্বন ডাই অক্সাইড বায়ুতে ছাড়ে আর অক্সিজেন গ্রহণ করে। যেহেতু গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতো, গাছপালা যদি কেটে ফেলে তাহলে কার্বন ডাই অক্সাইড কি আর গাছপালা দ্বারা গ্রহিত হচ্ছে না। ফলে কি পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে এই পর্দার পরিমাণ, সেই পর্দার পরিমাণ বা আবরণের পরিমাণ কি? বেড়ে যাবে। তার ফলে কি? সূর্যের তাপ আটকে থাকবে অর্থাৎ বিকিরিত হবে না। ফলে কি হবে? উত্তপ্ততা বাড়বে, উষ্ণতা বাড়বে। তারপরে সোলার ভেরিয়েশন, সোলার ভেরিয়েশনও একটা কারণ। এই যে সূর্যের রশ্মি, সূর্য থেকে বিকিরিত রশ্মি হ্রাস বৃদ্ধি ঘটে যাতে মানুষের কোনো হাত নেই। এই যে সোলার ভেরিয়েশন মানে সূর্যের রশ্মি হ্রাস বৃদ্ধি, এখানের কারণেও গ্লোবাল ওয়ার্মিং হয়। বিশেষ পদ্ধতি যেমন জলাভূমিতে ধান চাষ পদ্ধতি অর্থাৎ ধান চাষের বিশেষ পদ্ধতি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। এখানে দেখবেন দ্বিতীয় প্রশ্নটা আছে, বিশেষ কোন ধরনের ধান চাষ পদ্ধতি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কিনা আলোচনা করুন। এই যে জলাভূমিতে ধান চাষ পদ্ধতি, এটি কি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী? এই পদ্ধতিটা আপনারা ব্যাখ্যা করবেন। এখন এই সাথে সাথে আমাদের জানা দরকার যে এটার প্রভাব কি, গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার প্রভাব কি। এটা রচনা লিখলে বিশাল, কিন্তু আপনাদের যখন বিজ্ঞানে প্রশ্ন আসবে সর্বোচ্চ 5 কি 10 মার্কের প্রশ্ন আসে, আর বাংলাদেশ বিষয়গুলিতে 20 মার্কের প্রশ্ন আসে। 20 মার্কে যেভাবে লিখবেন 10 মার্কে একই লেখা হবে না। এখানে দেখেন, এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যা ঘটবে গ্রিন হাউস ইফেক্টের কারণেও তাই ঘটবে, একই ঘটনা ঘটবে। কি ঘটবে দেখেন, নিম্নভূমি, নিম্নভূমি নিমজ্জিত হবে অর্থাৎ নিম্নভূমিতে প্লাবন হবে। তারপরে আকস্মিক বন্যার সৃষ্টি হবে, হঠাৎ হঠাৎ বন্যা হবে। তারপরে জীববৈচিত্র্য ধ্বংস হবে, নদীতে ভাঙ্গন দেখা দেবে, খরার সৃষ্টি হবে, অতিবৃষ্টির সৃষ্টি হবে। নিম্নভূমিতে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব, নিম্নভূমিতে প্লাবন। বিস্তারিত আপনারা লিখবেন, খরা, নদী ভাঙ্গন, নদীর গতিপথ চেঞ্জ, নদীর গতিপথ পরিবর্তন। দেখবেন অনেক জায়গায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে আর অনেক জায়গায় নদী ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে উত্তর অঞ্চলে বা দিনাজপুর অঞ্চলে গেলে দেখবেন যে নদী আর নেই। সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাস বাড়বে, সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাস বাড়বে। আকস্মিক বন্যা, আকস্মিক মানে হঠাৎ বন্যা, ভূমিকম্প, জীববৈচিত্র্য ধ্বংস, জীববৈচিত্র্য ধ্বংস।
তারপর আপনাদের বইতে রয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি রয়েছে কি এসিড বৃষ্টি, ক্যান্সার সৃষ্টি, মরু অঞ্চলের সৃষ্টি। অর্থাৎ কিছু কিছু অঞ্চলে কি উত্তর অঞ্চলের দিকে দেখা যাবে, বাংলাদেশের উত্তর অঞ্চলে মরু অঞ্চলের সৃষ্টি হচ্ছে, গাছপালা ধ্বংসের দিকে প্রায় চলে যাচ্ছে। প্রচুর খরা হবে, অনাবৃষ্টি হবে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হবে, আবার অনাবৃষ্টি হবে। অতিবৃষ্টি ও অনাবৃষ্টি, উত্তর অঞ্চলে অনাবৃষ্টি ও খরার কারণে সেখানে কি মরু অঞ্চলের সৃষ্টি হয়েছে, মরু অঞ্চলের সৃষ্টি হয়েছে। তার মানে আপনার এখানে বইতে রয়েছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, মরু অঞ্চলের সৃষ্টি, ক্যান্সার সৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, এর সাথে 9টি বিষয় আপনারা যোগ করবেন, আরো অনেক বিষয় লেখা যাবে। বনাঞ্চল ধ্বংস, বনাঞ্চল ধ্বংস হচ্ছে, এর কারণে কি এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বনাঞ্চল ধ্বংস হচ্ছে। এবার আমরা জানবো গ্রিন হাউস। গ্রিন হাউস কি? যেহেতু গ্লোবাল ওয়ার্মিং পড়ালাম, এই গ্লোবাল ওয়ার্মিং এর সাথে সাথে সম্পর্কিত যুক্ত যেটি, সেটি হলো গ্রিন হাউস এবং গ্রিন হাউস ইফেক্ট ও এর প্রভাব, গ্রিন হাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব। গ্রিন হাউসের সাথে সাথে আপনাদের জানতে হবে গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস কি। গ্রিন হাউস হলো কাচের তৈরি এক প্রকার বাড়ি বা ঘর, কাচের তৈরি গ্রিন হাউস মানে সবুজ ঘর, সবুজ ঘর, এটা কাচের তৈরি এক ধরনের ঘর। এটা শীত প্রধান অঞ্চলে বৃক্ষকে, গাছপালাকে বাঁচানোর জন্য, শীতের হাত থেকে বা শীতের কবল থেকে গাছপালাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়। আমাদের দেশে অনেক গ্রিন হাউস দেখা যায়, দেখবেন নার্সারিতে অনেক গ্রিন হাউস দেখা যায়। এই গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিশ রসায়নবিদ সোভনেটে আরহেনিয়াস, সোভনেটে আরহেনিয়াস। ইনি কি সুইডিশ রসায়ন বিজ্ঞানী, এই শব্দটি ব্যবহার করেন 1896 সালে। সুইডিশ রসায়নবিদ সোভনেটে আরহেনিয়াস গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন 1896 সালে। গ্রিন হাউস কি? কাচের তৈরি একটি ঘর, যেখানে ওই গ্লোবাল ওয়ার্মিং এর মতো কাচের তৈরি ঘরে যে তাপমাত্রা উৎপন্ন হয়, গাছপালা থেকে বা সূর্যের যে তাপ আসে সেটি আটকে রাখে, বাইরে আর কি বিকৃত হতে দেয় না বা প্রতিসরিত হতে দেয় না। বাইরে যেহেতু প্রতিসরিত হতে পারে না, তো ওই তাপটা কি হয়, ভিতরে আটকে গরম হয়ে যায় এবং শীত প্রধান অঞ্চলে গাছপালা শীতের হাত থেকে রক্ষা পায়। এই যে এইভাবে কাচের তৈরি ঘরকেই বলা হয় গ্রিন হাউস বা সবুজ ঘর, গ্রিন হাউস ঘর বা সবুজ ঘর। তাহলে গ্রিন হাউস ইফেক্ট কি? গ্রিন হাউস ইফেক্ট হলো পৃথিবীতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়া। এটি হলো গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া বা গ্রিন হাউস ক্রিয়া। গ্রিন হাউস ক্রিয়া কি? দেখেন পৃথিবীতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা, বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা কেন বৃদ্ধি পাচ্ছে? এই কার্বন ডাই অক্সাইড, সিএফসি, এগুলি কি এই যে আবরণ, পর্দা তৈরি করার জন্য, যেটা বলছিলাম গ্লোবাল ওয়ার্মিং এর সময়, যে পর্দা বা আবরণ তৈরি করছে, এই আবরণের কারণেই কি করছে, পৃথিবীতে এই তাপমাত্রা বা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আবহাওয়ার একটা প্রতিক্রিয়া, পরিবর্তনশীল প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। আপনারা জানেন যে গতকালকে অনেক তাপমাত্রা পড়েছে, যাদের বাসায় এসি নেই তারা বুঝতে পেরেছেন, অথবা বাইরে যারা গিয়েছেন তারা বুঝতে পেরেন যে গতকালকে, আজকে অনেক তাপমাত্রা পড়েছে আপ টু সন্ধ্যার পরে, মাগরিবের পরে তুলনামূলক একটু কমে গিয়েছে। এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটি কি গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট। এই গ্রিন হাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড, আবার বলছি কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সিএফসি, মিথেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড কি? গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস। তারপরে কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইডকে বলা হয় আবার নীরব ঘাতক, নীরব ঘাতক।
যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা এশারের আজান দিচ্ছে, আপনারা কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। এশারের আজানের জন্য আমরা 3 মিনিট বিরতি নিচ্ছি। ধন্যবাদ সবাইকে অপেক্ষা করার জন্য, অর্থাৎ আমাদের সাথে থাকার জন্য, বিটিভির মতো বা টেলিভিশনের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজানের পরে আবার আমরা ফিরে এসেছি 41 রিটেন ব্যাচ 2 তে। জাহিদ, রুমান সহ যারা উপস্থিত রয়েছেন আপনারা এখানে কমেন্ট করবেন, কারণ আমি দুই ব্যাচের, ব্যাচ 1 এবং ব্যাচ 2 আপনাদের উভয়ের কমেন্ট এবং উপস্থিতি দেখতে পাচ্ছি। আপনারা সক্রিয় পার্টিসিপেট করবেন, সক্রিয় পার্টিসিপেট করবেন, কারণ আপনাদের সক্রিয়তাই আমাদেরকে কি উৎফুল্লিত করে, আমাদের কি উপভোগ্য করে তোলে, এই আজকের আলোচনা উপভোগ্য করে তুলবে। জাহিদ, রুমান এবং অন্যান্য যারা উপস্থিত হয়েছেন, বলছিলাম গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে। তাহলে গ্রিন হাউস ইফেক্ট আপনারা জানলেন যে কি, পৃথিবীতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে যে আবহাওয়ার পরিবর্তনশীল অবস্থাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া বা ক্রিয়া। এই গ্রিন হাউস ইফেক্টেরও কেন হয় এবং এর পরিবেশের উপরে প্রভাব কি, সেম আমি বলেছিলাম যে জলবায়ুর পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা যেসব কারণে হয় বা এর প্রভাব যা, সেম গ্রিন হাউস ইফেক্টেরও একই কারণ, একই প্রভাব। কারণ জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং এই গ্রিন হাউস গ্যাসের কারণেই হয়ে থাকে। জীবজগতের প্রভাব কি, জীবজগতে পরিবেশের উপরে প্রভাব কি, বন উজাড় হয়ে যাচ্ছে, যেমন পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়, অকাল বৃষ্টিপাত বা অধিক বৃষ্টিপাত অথবা অনিয়মিত বৃষ্টিপাত হয়, মৃত্তিকা ক্ষয় হয়,
ক্ষয় বৃদ্ধি দুটোই হয়, ফসল উৎপাদন ব্যাহত হয়, বন্য জীবজন্তুর সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে, যা আমি বোর্ডে লিখেছিলাম। দেখেন আপনাদের মার্সফোর্ডের 52 নম্বর পৃষ্ঠার প্রথম অংশে রয়েছে গ্রিন হাউস ইফেক্টের ফলে কি কি ঘটনা ঘটে। এই বিষয়ে গত 11 এবং 29তম রিটেন পরীক্ষায় এসেছিল। এবার শুরুতে যে প্রশ্নটি আপনাদের বলেছিলাম যে পরিবেশ দূষণ, পরিবেশ কি আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশ দূষণ কি পরিবেশ রাসায়নিক, ভৌতিক ও জৈবিক কারণে পরিবেশের যে স্বাভাবিক অবস্থা বা প্রাকৃতিক বৈশিষ্ট্য এগুলা বিনষ্ট হতে পারে বা অস্বাভাবিকতার সৃষ্টি হতে পারে, এটি কি দূষণ, অর্থাৎ এটি পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণ চার প্রকার, পরিবেশ দূষণ চার প্রকার, বায়ু দূষণ প্রধানত চার প্রকার। তাছাড়া যেটি জাহিদ রুমান বলছেন যে পরিবেশ দূষণ দু প্রকার, মনুষ্য সৃষ্টি এবং প্রাকৃতিক। হ্যাঁ জাহিদ, আপনারটাও ঠিক ভাই, মানুষ সৃষ্টি এবং প্রাকৃতিক কারণ, এই দুইটি হলো পরিবেশ দূষণের অন্যতম কারণ। একটা হলো মনুষ্য জাতি আর একটা হলো কি প্রাকৃতিক, এবং এই দুইটি দূষণও। তারপরে যাই হোক, দূষণ প্রধানত পরিবেশ দূষণ প্রধানত চার প্রকার। বায়ু দূষণ, বায়ু কেন দূষিত হয় এই সাথে আপনারা জেনে যাবেন কেন দূষিত। দেখেন বায়ুর যে স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিকের অস্বাভাবিক অবস্থা অথবা কি আনফেভারেবল কন্ডিশন অফ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য এয়ার ইজ কল্ড এয়ার পলিউশন। এয়ার পলিউশন ইজ কল্ড দ্য আনফেভারেবল। আনফেভারেবল মানে কি অস্বাভাবিক বা অস্বস্তিকর অবস্থাকে বলা হয়, বায়ুর অস্বস্তিকর অবস্থা বা অস্বাভাবিক অবস্থা কে বলা হয় বায়ু দূষণ। এই বায়ু দূষণ কি কারণে হয়? বায়ুতে স্মোক, আপনাদের এখানে একটা আছে স্মোক, স্মোক দেখবেন এই শব্দটা দুটি শব্দের মাধ্যমে, একটা হলো স্মোক কি স্মোক দোয়া, আর একটা হলো ফগ, ফগ মানে কুয়াশা, কুয়াশা। স্মোক, স্মোক এই শব্দটা স্মোক দোয়া, দোয়া বা ধোঁয়া যাই বলেন, ধোঁয়া এবং কুয়াশা থেকে একাত্রে এটার নাম হয়েছে ধোঁয়াশা, 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 ধোঁয়া এবং কুয়াশা এ থেকে হয়েছে ধোঁয়াশা। স্মোক এবং ফগ এ থেকে হয়েছে স্মোক, গ আর ক, স্মোক আর স্মোক। কি বলছিলাম যে বায়ু দূষণের কারণ সমূহের মধ্যে ধোঁয়া একটি, তারপরে দূষিত গ্যাস, বিভিন্ন প্রকার গ্যাসের দূষণের কারণে এই বায়ু দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে। তারপরে কীটনাশক, দেখেন যে বিভিন্ন জায়গায় আমরা জায়গা জমিতে, বিশেষ করে কৃষি জমিতে আমরা কি বিভিন্ন ধরনের কীটনাশক, আগাছানাশক এবং ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করি, ফার্টিলাইজার ব্যবহার করি, পেস্টিসাইড ব্যবহার করি, হার্বিসাইড ব্যবহার করি। এগুলি কি সবই বিভিন্ন ধরনের জীবাণুনাশক। এই জীবাণুনাশক কি পরিবেশ বায়ু দূষিত করছে, সেই সাথে সাথে বলতেছি এই জীবাণুনাশক মাটিও দূষণ করতেছে, পানিও দূষণ করতেছে। কারণ এগুলা কি পানির সাথে মাটিতে যাচ্ছে, মাটিও দূষিত হচ্ছে, পানিতেও মিশতেছে, জোয়ার বাটার পানির সাথে বা পুকুর খালের পানির সাথে বায়ু এবং মাটিতে মিশতেছে। তার মানে কি এই কীটনাশক বায়ু দূষণ করছে, সেই সাথে সাথে দূষণ করছে কি পানি, মাটি। তাছাড়া ধূলিকণা এবং তেজস্ক্রিয় বস্তু, যেমন এই যে ইউরেনিয়াম, ইউরেনিয়ামের বিস্ফোরণ বা পারমাণবিক বিস্ফোরণ কি বায়ু দূষণ করছে। তাহলে বায়ু দূষণের কারণ সমূহ আমরা জানলাম। পানি দূষণ কি সেই একই অবস্থা, যে পানির গুণগত মানের পরিবর্তন, যে অবস্থা আছে ওই অবস্থার পরিবর্তন। আমরা যে অবস্থায় দেখতে চাই, আপনি যে অবস্থা আমাকে দেখতে চান তার পরিবর্তনই আপনার কাছে দূষণ। যেমন সন্ত্রাস কি যে সন্ত্রস্ত করে সেই কি সন্ত্রাস, তেমনি কি পানির যে অবস্থাটা আমরা চাই তার বিপরীত অবস্থাটাই দূষণ। অনেক সময় দেখবেন আমাদের অনেক ভাই বোনেরা কোথাও পানি দিলে এক গ্লাস পানি খেতে চায়, যখন পানি দেয় তখন গ্লাসের দিকে এইভাবে তাকায়। যদি মনে হয় যে কোনো ধূলিকণা রয়েছে তাহলে পানিটা আর পান করেনি, কেন করেনি? মনে হয় যে পানিতে দূষণ রয়েছে। তার মানে আমি যেইভাবে গ্লাসের পানিটা চাচ্ছি সেইভাবে পাচ্ছি না, এটি কি পানি দূষণের একটি কারণ। নর্দমার ময়লা, শিল্পের আবর্জনা, আমাদের দেশ কি এখন কৃষি প্রধান দেশ থেকে শিল্প প্রধান দেশের দিকে ধাবিত হচ্ছে। এই শিল্পের বিভিন্ন ময়লা আবর্জনা, রাসায়নিক সার, রেডিও অ্যাক্টিভ ওয়েস্টেজ
তেল, কাপড় কাচার সাবান, গোসল এগুলার কারণে এবং এসিড বৃষ্টি বা এসিড সমূহ, এসিড ক্ষারের কারণে এই পানি দূষিত হচ্ছে। আর কীটনাশকের কারণে যে হচ্ছে বিভিন্ন জীবাণুনাশক, তা তো বললাম। মাটিও সেম এইভাবেই দূষিত হচ্ছে, সাথে আগ্নেয়গিরির অগ্নুপাত, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বন্যা, খরা ইত্যাদি কারণেও কি মাটি দূষিত হচ্ছে। রাসায়নিক পদার্থ, মাটি সবচেয়ে বেশি দূষিত হচ্ছে প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে। প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে মাটি দূষিত হচ্ছে। শব্দ দূষণ, এই যে বিভিন্ন প্রকারের বিভিন্ন করে হর্ন বাজানো, এই যে শব্দ, হর্ন, লাউড স্পিকারে গান শোনা, মাইক বাজানো, তারপরে কি চিৎকার মারা, গাড়ির শব্দ, এগুলো কি শব্দ দূষণের অন্যতম কারণ। শব্দ দূষণ কোনটি? শব্দের আধিক্য। শব্দের আধিক্য বা কোলাহল যখন পরিবেশের স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক করে দেয়, সেটাকে বলা হয় শব্দ দূষণ। তাহলে আমরা শব্দ দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ এই সম্পর্কে জানলাম, এগুলার কারণ জানলাম। এই সাথে সাথে আরেকটা বিষয় না বললেই নয়, আপনাদের প্রশ্ন ছিল পানিবাহিত রোগ কি। পানিবাহিত রোগ, দেখেন শুধু পানিবাহিত রোগ না, এই সাথে সাথে আবার পরীক্ষা আসতে পারে যে বায়ুবাহিত রোগ কোনটি। পানিবাহিত রোগ হলো কলেরা, কলেরা বা ডায়রিয়া বা উদরময়। ডায়রিয়ার আর একটা নাম কি? উদরময়। উদ বানান অনেক সময় শুদ্ধ বানানে আসে, উদ উদ রাময়, উদরময় মানে কলেরা বা ডায়রিয়া। টাইফয়েড, প্যারাটাইফয়েড, পানিবাহিত রোগ, প্যারাটাইফয়েড, প্যারাটাইফয়েড, হেপাটাইটিস এ এবং ই পানিবাহিত। হেপাটাইটিস, আপনারা হেপাটাইটিস জানেন, হেপাটাইটিস সি, বি এবং সি সবচেয়ে ক্ষতিকারক। হেপাটাইটিস এ, ই, হেপাটাইটিস, হেপাটাইটিস এ এবং ই। যদি আবার এই হেপাটাইটিস কি ভাইরাস গঠিত রোগ, আপনারা জানেন এই হেপাটাইটিস এ ভাইরাস, ঠিক আছে, পানির বাহিত রোগ, পানি দূষণের ফলেই এই রোগ হয়, যেখানে ভাইরাস সংশ্লিষ্ট। হেপাটাইটিস এ এবং ই। তাছাড়া পোলিও, আমাশয়, জন্ডিস, পোলিও, আমাশয়, জন্ডিস। এখানে পোলিও কি ভাইরাস গঠিত, কিন্তু আমাশয় ও জন্ডিস ব্যাকটেরিয়া গঠিত। আমাশয় ও জন্ডিস ব্যাকটেরিয়া গঠিত। পোলিও, আমাশয়, জন্ডিস এগুলো কি পানিবাহিত রোগ। যেহেতু 2 মার্কের জন্য প্রশ্ন আসে বা 2.5 মার্ক, এর বেশি দেওয়া লাগবে না। যে পানিবাহিত রোগ কি? পানির মাধ্যমে, পানির জীবাণুর দ্বারা যে রোগের সৃষ্টি হয় তাই পানিবাহিত রোগ, অর্থাৎ পানির মাধ্যমে যে রোগের সৃষ্টি হয়। কলেরা, উদরময়, টাইফয়েড, প্যারাটাইফয়েড। উদরময় বাদ আপনি কি লিখবেন? ডায়রিয়া। প্যারাটাইফয়েড, টাইফয়েড, হেপাটাইটিস এ, ই, পোলিও, আমাশয়, জন্ডিস। যদি একটু বেশি দেখাতে চান তা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই আলাদা আলাদা লিখতে পারেন। এবার আমরা জানবো বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ কোনটি? ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা। ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা। ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ। হ্যাঁ ডিয়ার শিক্ষার্থী বৃন্দ, এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। কারণ আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে, 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। একটু আপনাদের কাছ থেকে রেসপন্স জানতে চাচ্ছি, এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। আমি বারবার বলছি, দেখেন যে 1.5 ঘন্টার মধ্যে আমরা পড়াতে পেরেছি 4টি প্রশ্ন। কি কি? 4টি জায়গায় আমরা 5টা বলতে পারি। আর একটা হলো জলীয়, জলবায়ু। জলবায়ু যদিও আর একটু জলবায়ু সম্পর্কে আর একটু পড়াতে হবে। আমরা কি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা জানলাম, গ্রিন হাউস ইফেক্ট জানলাম, স্মোক জানলাম, জানলাম পানিবাহিত এবং বায়ুবাহিত রোগ সম্পর্কে। এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? জান্নাতুল ফেরদাউস ধন্যবাদ।
অন্যান্যদের রেসপন্স দেখতে চাই। ব্যাচ 1 এর রেসপন্স পেয়েছি, ব্যাচ 2 এর রেসপন্স দেখতে চাচ্ছি, ব্যাচ 1 এর আরো রেসপন্স চাচ্ছি। ধন্যবাদ ব্যাচ 2 এবং ব্যাচ 1 উভয়কেই আপনাদের সক্রিয় উপস্থিত থাকার জন্য। জাহিদ রুমান সম্ভবত একটি প্রশ্ন করছেন, বিশেষ ধরনের ধান চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছেন। দেখেন এখানে আপনাদের এই মার্চ ফরওয়ার্ডের যে লেকচার শিটটা খুব সুন্দরভাবে লেখা বলেছে। আপনি প্রথম 2 লাইন বাদ দিয়ে 3 লাইন বাদ দিয়ে 4 নম্বর লাইনে যাবেন যে জলাভূমিতে ধান চাষের ফলে সেখানে কি হয় দেখেন। জলাভূমিতে আমাদের দেশের অনেক জায়গায় জলাভূমিতে ধান চাষ করা হয়, বিশেষ করে বোরো ধান এবং মিরি ধান। বোরো ধান এবং মিরি ধান কি জলাভূমিতে চাষ করা হয়। সাগর কুমার মিত্র এক্সাম নেবেন কবে থেকে? এক্সামের ডেট বাই দেওয়া হবে বিসিএস প্রিলিমিনারি 43তম বিসিএস প্রিলিমিনারি 29শে অক্টোবর শুরু হবে। আপনাদের রিটেন শুরু হওয়ার আগেই আমাদের মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ আপনাদের এক্সামের ডেট দিয়ে দিবেন। যে জলাভূমিতে কি হয়, জমাটবদ্ধ পানি যেখানকার মাটি বায়ুমণ্ডল হতে আলাদা রাখে, বায়ুমণ্ডল থেকে আলাদা রাখে, কারণ সেখানে পানির ওই স্তরে বায়ুমণ্ডলের যে অক্সিজেন, এই অক্সিজেন যেতে পারে না, কারণ জলাভূমিতে উপরে পানি থাকে, উপরে জলের স্তর থাকে। এই জলাভূমিতে নিচে নিচে যে ধান চাষ হয় এখানে পানির স্তর, উপরে পানির স্তর, ওয়াটার স্তর থাকে। এই জলাভূমিতে দেখবেন যে বোরো ধান ইরি ধান অনেক জায়গায় চাষ করা হয়, উপরে পানির স্তর থাকার কারণে বায়ুর যে বায়ুমণ্ডলের অক্সিজেন নিচে পৌঁছতে পারে নাই। নিচে পৌঁছতে না পারার কারণে অক্সিজেনের অনুপস্থিতিতে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বা গাজন প্রক্রিয়ার সৃষ্টি হয়। অক্সিজেনের অনুপস্থিতিকেই বলা হয় কি গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়া বা অবাধ শ্বসন প্রক্রিয়া। অবাধ প্রক্রিয়া, অবাধ শ্বসন না, অবাধ প্রক্রিয়া। এর ফলে মাটিতে মিথোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে মিথোজেনিক ব্যাকটেরিয়ার প্রতিক্রিয়ায় মিথেন গ্যাস সৃষ্টি হয়। দেখবেন যে কোনো কিছু চাপা থাকলে আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন যে বিশেষ করে সেপটিক ট্যাঙ্কেও অনেকদিন চাপা থাকার ফলে সেখানে যদি কেউ নামে সে মৃত্যুর মুখে। আমি যেহেতু একজন সহকারী মহাপরিদর্শক এবং ইন্সপেকশন ডিপার্টমেন্টে রয়েছে, অনেক জায়গায় এই মৃত্যুর সংবাদ পেয়ে যেতে হয় যে সেপটিক ট্যাঙ্কে মানুষ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? ওই সেপটিক ট্যাঙ্ক ঢাকনা থাকার কারণে সেখানে মিথেন গ্যাসের সৃষ্টি হচ্ছে। তেমনি এই জলাভূমিতে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। এই মিথেন গ্যাস ব্যাপক পরিমাণে বুদবুদ আকারে জলজ উদ্ভিদ তথা ধান গাছের পাতা ও কাণ্ড মাধ্যমে বায়ুমণ্ডলের সাথে মিশে যায় এবং এখানে অক্সিডেশন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি করা হয়। এবং এই যে মিথেন গ্যাস এখানে অক্সিডেশন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের তৈরি হয়। আর আপনারা জানেন যে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রিন হাউস গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, অন্যতম বললে ভুল হবে, প্রধান কারণ। এবং গ্রিন হাউস গ্যাসের 49 শতকরা, এই যে গ্রিন হাউস গ্যাসের যে 7 প্রকারের গ্যাস রয়েছে তার মধ্যে শতকরা 49 ভাগ রয়েছে কার্বন ডাই অক্সাইড, শতকরা 49 ভাগ রয়েছে কার্বন ডাই অক্সাইড, 17 বা 19 ভাগ রয়েছে মিথেন। হ্যাঁ জাহিদ রুমান, আপনি ক্লিয়ার কিনা? আপনি জানতে চেয়েছিলেন ভাই এই বিষয়টি। বলছিলাম যে জলবায়ু পরিবর্তন আমাদের জানা দরকার। জলবায়ু কি দেখেন, আমাদের জলবায়ু যেহেতু আজকের চ্যাপ্টারটাই জলবায়ু আবহাওয়া রিলেটেড অ্যাটমসফিয়ার, আপনাদের জানা দরকার যে জলবায়ু কি। যাই হোক, জলবায়ু কি এটা আমি বলবো না, আপনারাই বলবেন জলবায়ু কি এবং আবহাওয়া কি। আপনাদের কাছে প্রশ্ন রইল। জলবায়ু একটি হলো আবহাওয়া, আবহাওয়া এই দুইটি কি সংক্ষেপে একটু উত্তর দিবেন। দুই গ্রুপে যারা রয়েছেন রিটেন ব্যাচ 1 এবং ব্যাচ 2 উভয় উত্তর দিবেন জলবায়ু কি এবং আবহাওয়া কি। সাগর, ক্লাসের সাথে নিয়মিত এক্সাম শুরু করলে আরো উপকৃত হব। ক্লাসের সাথে যদি এক্সাম শুরু হয় সাথে সাথে গোল্লায় যাবেন, মনে রাখতে হবে, কারণ রিটেন পরীক্ষায় একদিনে 2টা পরীক্ষা হবে।
তাই কতটুকু ধরে রাখতে পারেন সেই জিনিসটা সিরকুট বানায় রাখবেন, শুধু হিন্স গুলা মনে রাখবেন। যেমন এখন কিছু হিন্স বলি, জলবায়ুর উপাদান বা নিয়ামক। উপাদান, উপাদানের সাথে নিয়ামকের একটু কিঞ্চিত তফাৎ আছে। উপাদান যেমন অক্ষাংশ, কি নিয়ামক বা উপাদান অক্ষাংশ, উচ্চতা, শুধু এগুলো রাখবে, মনে রাখবেন, সাথে বিস্তারিত লিখবেন মনের মাধুরী মিশিয়ে নম্বর অনুযায়ী। অক্ষাংশ, উচ্চতা, তাপ, আর্দ্রতা, উষ্ণতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, মেঘ, বরফপাত, এগুলো হলো বায়ুর উপাদান। তাছাড়া সমুদ্রের, সমুদ্র হতে দূরত্ব, তাছাড়া সমুদ্র হতে দূরত্ব, দূরত্ব, ভূমির বন্ধুরতা। ভূমির বন্ধুরতা কোনটি? ভূমির উচ্চতা, নিচু, উঁচু নিচুকে বলা হয় কি বন্ধুর। উঁচা এবং নিচু অংশকে কি বলা হয়? বন্ধুর অবস্থা বলা হয়। তারপরে ভূমির ডাল, দেখবেন যে ভূমির ডাল, এই যে ডালে, পাহাড়ি ডালে কি জুম চাষ করে কারা? পাহাড়িরা। তারপরে রয়েছে মৃত্তিকা মানে মাটি, অরণ্যের অবস্থান, অরণ্য মানে বনের অবস্থান। এগুলি কি? এগুলি সব জলবায়ুর উপাদান। এই সাথে সাথে পরের পৃষ্ঠে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি, এল নিনো এবং লা নিনো। যদি জলবায়ুর সাথে সাথে আপনারা যদি সুযোগ থাকে, জলবায়ু এবং আবহাওয়ার সাথে সাথে আপনার সুযোগ থাকলে এল নিনো, লা নিনো, অনেক জানায় লা নিনা, এল নিনা, লাল নিনা, এই দুটির অর্থ কি একটু আপনারা এই বিষয়ে একটু সংক্ষেপে উত্তর দিবেন। সাগর আবহাওয়া অল্প সময়ের অবস্থা এবং জলবায়ু 20 থেকে 30 বছরের গড় অবস্থা। 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থা। একটু কি করবেন? ধন্যবাদ সাগরকে। গ্রুপ 1 এর অ্যান্সার পেয়েছি সাগরের কাছ থেকে, আরো পার্টিসিপেশন চাচ্ছি। গ্রুপ 2 থেকে দেখি রুমান আছে। শুধু রুমানের একাই উত্তর দেখতে পাচ্ছি। পার্টিসিপেশন বিষয়, আবহাওয়া হলো পরিবেশের দৈনন্দিন অবস্থা, আর জলবায়ু কয়েক বছরের আবহাওয়ার গড়। আবহাওয়া স্বল্প সময়ের আর জলবায়ু দীর্ঘ সময়ের। ধন্যবাদ রুমান এবং সাগর মিত্রকে। রুমান এবং সাগর মিত্র দুইজনকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং যারা আরো উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ কোন স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা, দৈনিক স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা হলে আবহাওয়া। স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা মানে যে উপাদানগুলো বললাম, কি কোন স্থানের দৈনিক বায়ুমণ্ডল, কি দৈনিক বায়ুর চাপ, তাপ, আর্দ্রতা, উষ্ণতা, বায়ু প্রবাহ, মেঘ, বরফপাত, জলীয় বাষ্প, এগুলির কি দৈনন্দিন অবস্থাকে বলা হয় আবহাওয়া। আর এগুলির বহু বছরের অর্থাৎ 20 থেকে 30 বছরের গড় কে বলা হয় জলবায়ু। অর্থাৎ আবহাওয়ার 20 থেকে 30 বছরের গড়কে বলা হয় জলবায়ু। দেখেন, এই জলবায়ু সম্পর্কে বিস্তারিত বলার আগে একটু এল নিনো এবং লা নিনো বলছিলাম, আপনারা এর মধ্যে একটু বিস্তারিত আমি বলছি, আপনারা তার মাঝখানে এল নিনো এবং লা নিনো কি এই বিষয়টি একটু, শুধু অর্থ, এল নিনো এবং লা নিনো অর্থ কি এই বিষয় দুটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই সাগর ব্যাপক পড়াশোনা করেছে, সাগরের মতো সবাই এরকম দ্রুত অ্যান্সার চাচ্ছি এবং পড়াশোনা চাচ্ছি, কারণ পড়তে হবে। সাগর বলছে যে কি এল নিনো, এল নিনো মানে কি লিটল বয়, লিটল বয় অল কোল্ড ইভেন্ট মানে কি ঠান্ডা অবস্থা।
এখানে এটি স্প্যানিক শব্দ, এটি একটি স্প্যানিক শব্দ, এর অর্থ বালক বা ছোট খোকা। এলনিনো, এই এলনিনো শব্দের অর্থ এলনিনো, এলনিনো হলো বালক বা ছোট খোকা। এখানে এই বালক বা ছোট খোকা বলতে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে, যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত উত্তর আমেরিকায় ক্রিসমাসের সময় হয়ে থাকে। ক্রিসমাসের সময় দেখা যায় কোথায়? উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকায় উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন সাধারণত ক্রিসমাসের সময় দেখা যায়, ক্রিসমাসের সময় দেখা যায়। এই এলনিনো বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কিত। যেহেতু বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে এই এলনিনো জড়িত, এ কারণে উন্নয়নশীল যেসব দেশে কৃষিকাজ এবং মাছ ধরা এর উপর নির্ভরশীল সেগুলা ক্ষতিগ্রস্ত হয়, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কি কারণে? এই এলনিনোর কারণে। জোয়ারের প্রতিক্রিয়ায় যেমন ভাটা সৃষ্টি হয়, অর্থাৎ জোয়ার আসলে ভাটা হবেই। দেখবেন সারা বছর জোয়ারও থাকবে না, বা সারাদিন যেমন জোয়ার থাকবে না তেমনি ভাটাও থাকবে না। জোয়ারের প্রতিক্রিয়ায় ভাটা, ভাটার প্রতিক্রিয়ায় কি হয়? জোয়ার হয়। তেমনি এই এলনিনোর প্রতিক্রিয়ায় লা নিনো, লা নিনো তৈরি হয়। এলনিনোর প্রতিক্রিয়ায় কি হয়? লা নিনো, লা নিনো তৈরি হয়। এই লা নিনো হয়তো বালিকা বা ছোট খুকি, বালিকা বা ছোট খুকি। সাগরের পানির উষ্ণতা কমে আসে, বাংলাদেশ, ভারত ও চীনে ভয়াবহ দীর্ঘস্থায়ী বন্যা হয়। এই লা নিনোর কারণে বাংলাদেশ, ভারত ও চীনে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এল নিনো এবং লা নিনো আসলে এই বিষয়টুকু লিখলেই হবে, এত বিস্তারিত লেখা লাগবে না। এখানে যেভাবে আছে এত বিস্তারিত লেখার দরকার নেই, এত মার্কের প্রশ্ন আসবে না। এটা একটা রচনার মতো হয়েছে, তবে ভালো লিখেছে। আপনাদের পিলিতে পড়িয়েছিলাম যে আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান হলো মেটেরিওলজি। এই আরেকটি প্রশ্ন আসে আর্দ্রতা। আর্দ্রতা কি? বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বলা হয় আর্দ্রতা। এবার আমরা জানবো বায়ুমণ্ডল, যেটা আজকে আমাদের টপিকস, মূল টপিকস, অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল কি? ভূপৃষ্ঠের চারপাশ বেষ্টনকারী বায়ুর যে আবরণ, ভূপৃষ্ঠের চারপাশ বেষ্টনকারী বায়ুর যে আবরণ তাকে বলা হয় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। এর গভীরতা প্রায় 10,000 কিলোমিটার, গভীরতা প্রায় 10,000 কিলোমিটার। কিসের? বায়ুমণ্ডলের। এটিকে ভূপৃষ্ঠের চারপাশ বেষ্টনকারী বায়ুর আবরণ, ভূপৃষ্ঠের চারপাশ বেষ্টনকারী বায়ুর আবরণ। বায়ুমণ্ডলের প্রায় 97% ভূপৃষ্ঠ হতে 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। 97 বায়ুমণ্ডলের টোটাল বায়ুমণ্ডল 100% যদি আমরা ধরি, তার 97% 30 কিলোমিটারের মধ্যে, 97% 30 কিলোমিটারের মধ্যে, 30 কিলোমিটারের মধ্যে অবস্থিত। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডলকে পৃথিবীর সাথে আটকে রাখে। বায়ুমণ্ডলকে কে আটকে রাখে? মধ্যাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডলকে পৃথিবীর সাথে আটকে রাখছে। এবার আমরা জানবো বায়ুমণ্ডলের স্তর। বায়ুমণ্ডলের স্তরগুলি এখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে, আপনি পিএলডির সময় জেনেছেন, তারপরে আবার জানবেন ছক আকারে। এবং এই স্তরের বৈশিষ্ট্য, দুইটি স্তরের বৈশিষ্ট্য আমি পড়েছিলাম, গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য। যেমন এরকম দেখেন, অঞ্চল বা স্তর, অঞ্চল বা স্তর এইভাবে আপনারা লিখবেন। আমার হয়তো এখানে দুইটি স্তর সম্পর্কে লিখা যাবে, বাকিটা মুখে বলবো। তারপরে লিখবেন উচ্চতা, উচ্চতা কিলোমিটারে, কিলোমিটারে উচ্চতা কিলোমিটার। তাপমাত্রা, রাসায়নিক উপাদান বা বৈশিষ্ট্য, যা লেখেন অবদান, বৈশিষ্ট্য, উপাদান, বৈশিষ্ট্য বা উপাদান। 40তম বিশেষ পরীক্ষা ছিল বায়ুমণ্ডলের স্তর সমূহ কি কি এবং দুইটি স্তরের বৈশিষ্ট্য লিখুন।
এখন দেখেন বায়ুমণ্ডলে 4টি স্তর, কি কি স্তর রয়েছে? ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল, ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল 1 নম্বরে ট্রোপোমণ্ডল। ট্রোপোমণ্ডল বায়ুমণ্ডলের যে ভর, বায়ুমণ্ডলের পুরো ভরে 70 ভাগ ওজন, এখানে 70 ভাগ ভর এটা বহন করে, 70 ভাগ ভর এই ট্রোপোমণ্ডল বহন করে। ট্রোপোমণ্ডল কয় পার্সেন্ট ভর বহন করে? টোটাল বায়ুমণ্ডলের 70% বা 70 ভাগ ভর বহন করে এই ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। এটি 0 থেকে 11 কিলোমিটার, 0 থেকে 11 কিলোমিটার পর্যন্ত, সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত হতে পারে, সর্বোচ্চ 20 কিলোমিটার পর্যন্ত এটি হতে পারে। যদি সূত্র দেন যে কোথায় সূত্র পাইলেন, তাহলে লিখবেন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি একেদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, একেদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এই সূত্র 0 থেকে 11 কিলোমিটার। তাপমাত্রা কত? তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -56 ডিগ্রি, -56 ডিগ্রি সেন্টিগ্রেড। সকল ধরনের মৌলিক পদার্থ যেগুলো আছে, মৌলিক যৌগিক পদার্থ অর্থাৎ পরমাণু যেগুলি আছে, এগুলি মূল অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে না। যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি এই স্তরে থাকে। এই স্তরে টর্নেডো, মেঘ, ঘূর্ণিঝড়, বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এই স্তরে হয়ে থাকে। তাহলে এই স্তরের বৈশিষ্ট্য কি? এই স্তরে মেঘ, ঘূর্ণিঝড়, বজ্রপাত, ঘূর্ণিপাত, বিদ্যুৎ চমকানো, টর্নেডো, সাইক্লোন এবং আবহাওয়া জলবায়ুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো এই ট্রোপোমণ্ডল। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো ট্রোপোমণ্ডল। তাহলে যদি বৈশিষ্ট্য আসে, আমরা নিশ্চয়ই বৈশিষ্ট্য সম্পর্কে পারবো। দ্বিতীয় হলো স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল। সিএফসি, সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন, ক্লোরোফ্লোরো কার্বন এই স্তরকে ধ্বংস করে বা ক্ষতি করে। সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন এই স্তরকে কি ক্ষতি করে? এই স্তরকে ক্ষতি করে। এই স্তরের উচ্চতা 11 কিলোমিটার থেকে 20 কিলোমিটার, কি 11 থেকে 50 কিলোমিটার। তাপমাত্রা -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -2 ডিগ্রি সেন্টিগ্রেড, -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরে রয়েছে ওজোন, এই স্তরে ওজোন রয়েছে। ওজোন, ওজোন কি অক্সিজেনের একটি রূপভেদ, অর্থাৎ ওজোনোস্ফিয়ার বা ওজোনমণ্ডল কোন স্তরে? এই স্ট্র্যাটোমণ্ডলে বা স্ট্র্যাটোস্ফিয়ারে। এখানকার বায়ু প্রবাহ খুবই ক্ষীণ এবং বায়ু ঊর্ধ্ব নিম্ন গতি নেই। বায়ুর ঘনত্ব চাপ খুবই কম, বায়ুর ঘনত্ব এবং চাপ খুবই কম। বায়ুর ঊর্ধ্ব গতি ও নিম্ন গতি নেই, বায়ুর প্রবাহ খুবই ক্ষীণ। আলট্রা ভায়োলেট রশ্মি এই স্তরের এই ওজোন স্তরকে শোষণ করে। সরি, এই ওজোন স্তর আলট্রা ভায়োলেট রশ্মিকে শোষণ করে, আলট্রা ভায়োলেট রশ্মিকে শোষণ করে। কে? ওজোন স্তর। এই আলট্রা ভায়োলেট রশ্মিকে শোষণ করে প্রাণীকুলকে রক্ষা করে বা আমাদের এই যে মানুষ জাতিকে রক্ষা করে। এই জন্য এই স্তর খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন 23তম বিসিএস পরীক্ষা আসছিল, ট্রোপোস্ফিয়ার মানে কি? ট্রোপোমণ্ডল, ওজন, ওজন ক্ষতিকার। এই স্তরে কি? ট্রোপোস্ফিয়ারে ওজন ক্ষতিকার, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এটি প্রয়োজনীয়। কেন? স্ট্র্যাটোস্ফিয়ারে কেন ওজন উপকারী বা প্রয়োজনীয়? কারণ এই ওজন এখান থেকে আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে। যদি আলট্রাভায়োলেট রশ্মিকে শোষণ না করতো, তাহলে এই স্তরের আলট্রাভায়োলেট রশ্মি কি ট্রোপোমণ্ডলে চলে আসতো, আপতিত হতো। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কেন প্রয়োজন। এক একটা বিষয় আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে জানবো মেসোমণ্ডল। মেসোমণ্ডল 3 নম্বরে মেসোমণ্ডল বা মেসোস্ফিয়ার।
মেসোমন্ডল বা মেসোস্ফিয়ার 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার, 50 থেকে 85, এবং তাপমাত্রা -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -92 ডিগ্রি, -2 ডিগ্রি থেকে -92 ডিগ্রি। তার মানে যেহেতু এত তাপমাত্রা মাইনাস, এই স্তর সবচেয়ে শীতল স্তর। এখানেও সবকিছু শীতল স্তর হওয়া সত্ত্বেও এখানে সবকিছু আয়নিত অবস্থায় থাকে, শীতল স্তর। সর্বশেষ 4 নম্বর, একটু উপরে লিখছি, প্রথম দিকে লিখতেছি। 4 নম্বর, 4 নম্বর হলো তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। 4 নম্বর হলো তাপমণ্ডল, তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। এই তাপমণ্ডল আরো 3টি স্তর নিয়ে গঠিত। একটি হলো আয়ন মণ্ডল, এক্সোমণ্ডল এবং ম্যাগনেটোমণ্ডল। আয়ন, তারপরে এক্সো, তারপরে ম্যাগনেটো। ম্যাগনেটো সবগুলোর সাথে মণ্ডল, ম্যাগনেটো মণ্ডল, ম্যাগনেটো মণ্ডল। আয়ন মণ্ডল, এক্সোমণ্ডল, ম্যাগনেটো মণ্ডল, এই 3 মণ্ডলের সমন্বয়ে তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার গঠিত। এর উচ্চতা হলো 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার, 85 থেকে 500 কিলোমিটার। উষ্ণতা -92, মেসোমণ্ডল ছিল কত, -92 ডিগ্রি সেন্টিগ্রেড, -92 থেকে প্লাস, প্লাস দেওয়া লাগবে না, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড এর তাপমাত্রা। তার মানে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতেছেন যে এটা খুবই উষ্ণ। এখানে যাই রাখা হোক সব আয়নিত হয়ে যায়, গলে যায়, এখানে সবকিছু গলে যায়। এর বৈশিষ্ট্য এখানে সবকিছু আয়নিত অবস্থায় থাকে। যেমন অক্সিজেন লিখবেন এইভাবে লিখবেন, নাইট্রোজেন লিখবেন এইভাবে লিখবেন, নাইট্রাস অক্সাইড লিখবেন এইভাবে লিখবেন, সবকিছু কি আয়নিত অবস্থায় থাকে। এ স্তরের উপরের স্তর হলো আয়ন মণ্ডল, এ স্তরের প্রথমের মণ্ডল, উপরের মণ্ডল হলো আয়ন মণ্ডল। এই আয়ন মণ্ডল হতে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। পরীক্ষায় যদি আসে আপনারা তরফমণ্ডল এবং আয়ন তাপমণ্ডল সম্পর্কে লিখবেন। এই আয়ন মণ্ডল থেকে কি বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাছাড়া উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে এই আয়ন মণ্ডলে বা তাপমণ্ডলে। এই তাপমণ্ডলে বা থার্মোস্ফিয়ারে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে। এখানে সবকিছু আয়নিত অবস্থায় থাকে এবং অণু পরমাণুগুলো সর্বদা উপর দিকে উত্থিত হয়, অর্থাৎ দাবিত হতে থাকে। এই জন্য একে ফাউন্টেন লেয়ার বলা হয়, ফাউন্টেন লেয়ার, ফাউন্টেন লেয়ার বলা হয়। এখানে যেহেতু কণাগুলো আয়নিত অবস্থায় থাকে, এই জন্য এই কণাগুলো থেকে এক ধরনের আলোর সৃষ্টি হয়, যাকে মেরুজ্যোতি বা মেরু প্রভা বলা হয়। যদি পরীক্ষা আসে মেরুজ্যোতি কি বা মেরু প্রভা কি, তাহলে এখান থেকে লিখে দিবেন যে আয়ন মণ্ডল, তাপমণ্ডলের থেকে সবকিছু কি আয়নিত অবস্থায় থেকে, আয়নিত কণাগুলো থেকে এক ধরনের আলোর সৃষ্টি হয়, যাকে মেরুজ্যোতি বা মেরু প্রভা বলা হয়। তাহলে আমরা বায়ুর স্তর সম্পর্কে, বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে জানলাম। বায়োমাস এবং বায়োগ্যাস এই সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন। কোথায়? পিলির সময় জেনেছেন। তারপর যদি আপনাদের সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবার জানবো বায়ুর উপাদান। বায়ুর উপাদানও জেনেছেন, কিন্তু বায়ুর বিভিন্ন গ্যাসের মিশ্রণ মাত্র, যা ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত একই অনুপাতের। আয়তনের দিক থেকে বায়ুতে সবচেয়ে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ বেশি, অর্থাৎ বায়ুর মুখ্য উপাদান বা প্রধান উপাদান নাইট্রোজেন ও অক্সিজেন, নাইট্রোজেন ও অক্সিজেন। এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? ব্যাচ 2 এ রয়েছেন জাহিদ রুমান সহ অন্যান্য বন্ধুরা যারা রয়েছেন, এবং ব্যাচ অনেকেই রয়েছেন, সাগর মিত্র রয়েছেন, এবং যারা রয়েছেন আপনারা বুঝতে পেরেছেন কিনা?
সাগর ওরাকাল গাইড আমার স্যার, গাইড বইয়ে পর্যাপ্ত পরিমাণ প্রাসঙ্গিক চিত্র এবং বিক্রিয়া দেওয়া নাই নয়। চিত্র অবশ্যই যেখানে প্রযোজ্য চিত্র দিবেন, ছোট করে বর্ণনা অল্প দিবেন। চিত্র দ্রুত চিত্র যে সুন্দরভাবে আঁকতে হবে তা না। সাগর, আপনাকে ধন্যবাদ। অনেক বইতে নেই। আপনার কি কি চিত্র দরকার, আপনাদের যাদের যাদের এই চিত্র দরকার আমাকে বলবেন, আমি আপনাদের জানিয়ে দিব। হয়তো আলোচনার কারণে আমার শর্ট করতে হচ্ছে, অনেক কিছু লেখা যাচ্ছে না। তারপর আপনাদের কয়েকটা চিত্র আমি দিয়ে দিচ্ছি, আরো অনবিস্তারিত আলোচনা করতাম। আপনারা জোয়ার বাটা, তেজ কটাল, মরা কটাল এবং ভূমিকম্প সম্পর্কে জানেন। ভূমিকম্পটা আলোচনা করে তারপরে সাগর কয়েকটা চিত্র আমি এঁকে দিচ্ছি, অনেক বইতেই নাই। আপনি নেট গাড়লে চিত্র পাবেন, ইন্টারনেট গাড়লে চিত্র পাবেন। অষ্টম শ্রেণী বিভিন্ন যেই পিছনের যে বইগুলো পড়ে আসছেন, অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান, নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানও সাথে রাখবেন। আর সবকিছু গাইডে থাকবে না, আপনার অন্যভাবে বের করে নিতে হবে। যেমন আপনি যদি চান তাহলে ইন্টারনেট থেকেও নিতে পারেন, ইন্টারনেট থেকে গুগল সার্চ দিয়ে আপনারা কি চিত্র পেতে পারেন। তারপরে যদি সমস্যা হয়, অনলাইন স্কুল ফর অল, অল এটি হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে কমেন্ট করে আপনারা যে কোনো চিত্র জানতে চাইতে পারেন। তারপরে মোবাইল নাম্বার 01716474780 বা ফেসবুক মোল্লা শাহাদাত। এখানে এই নাম্বারে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং কি ইমো সবই রয়েছে, আপনারা এখানে জানতে পারেন। যাই হোক, আমি বলছিলাম ভূমিকম্প। ভূমিকম্প কি প্রাকৃতিক কারণে? ভূমিকম্প মানে ভূমির কম্পন। দেখবেন যে আকস্মিক ভাবে হঠাৎ হঠাৎ কি প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ অর্থাৎ এই ভূমিটা কেঁপে ওঠে। এই যে ভূমির কেঁপে ওঠা তাকে বলা হয় ভূমিকম্প। ভূমিকম্প কেন হচ্ছে, এর কারণ কি? এর কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ভূমিকম্পের কারণ বিস্তারিত বর্ণনা যদি নম্বরের উপরে আপনারা লিখে দিবেন। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, অগ্নুৎপাত, শিলাচ্যুতি বা শিলাতে বাসের সৃষ্টি। বা শিলাতে বাসের সৃষ্টি, বাজের সৃষ্টি, বাজের সৃষ্টি কোথায়? শিলাতে। প্লেট প্লেট টেকটনিকের মুভমেন্ট, প্লেট টেকটনিকের মুভমেন্ট। তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠ সংকুচিত হচ্ছে, তাপ বিকিরণ, তার মানে তাপ বিকিরণ, বিকিরণ। পাহাড় পর্বত হতে কখনো কখনো বৃহৎ আকারের ভূখণ্ড ধসে পড়া, ভূখণ্ড ধসে পড়া, ভূখণ্ড ধসে পড়া, ভূখণ্ডে ধসে পড়া। এই যে ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি? দেখেন, ভূমিকম্প যখন হবে তখন যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই ফাঁকা খোলা জায়গায় দাঁড়াতে হবে। যদি বহুতল ভবন হয় তাহলে অবশ্যই দরজা জানালার কাছে নয় বা দেয়ালের কাছে নয়। কোথায় দাঁড়াবো? বিমের নিচে বা চেয়ার টেবিল খাট এগুলো থাকলে তার নিচে দাঁড়াবো, অথবা মাথায় শক্ত কিছু একটা রাখবো বা বালিশ রাখতে পারি, এরকম নরম কিছু রাখবো। তা ভূমিকম্পের সময় ঘরে পর্যাপ্ত খাবার থাকতে হবে। তারপরে বিদ্যুতের লাইন যেখানে আছে ওখানে যাওয়া যাবে না। টর্চ লাইট রাখতে হবে, অবশ্যই গ্যাস লাইট নয়, টর্চ লাইট রাখতে হবে বিপদের সময়। বিভিন্ন করণীয় এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আসে সমুদ্র স্রোতের কারণ সমূহ আসে। সমুদ্র স্রোত কি? সমুদ্র স্রোতের কারণ পিলিতে শুধু আসে সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? বায়ু প্রবাহ। কিন্তু রিটেনে আসে সমুদ্র স্রোত কি? সমুদ্র স্রোতের কারণ কি? বায়ু প্রবাহ, উষ্ণতার তারতম্য। উষ্ণতা মানে কি? তাপমাত্রা, বাষ্পীভবনের তারতম্য, সমুদ্রের গভীরতা, পৃথিবীর আহ্নিক গতি, লবণাক্ততার তারতম্য, এগুলি কি সমুদ্র স্রোতের অন্যতম কারণ। সমুদ্র স্রোতের কারণ সমূহ। সাগর বলছিলেন, যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে,
হয়তো সাগর যে বিষয় বলছিলেন অনেকেরই সেই একই মত যে আপনারা চিত্র বুঝেননি। আমি দেখেন একটি চিত্র, আপনাদের নাইট্রোজেন চক্র আসছে, নাইট্রোজেন চক্র বিশাল, অত বড় চিত্রটা এই মুহূর্তে আঁকা সম্ভব নয়, তবে আপনারা না পারলে আমি এটা এঁকে দিতে পারবো। মানে সাগরের জন্য নাইট্রোজেন চক্রটা একটু দেখিয়ে দিচ্ছি, যদিও দেরি, নাইট্রোজেন চক্রই না, এখানে আপনারা পানি চক্র, তারপরে অক্সিজেন চক্র, এগুলা শিখে নিবেন। সেই অক্সিজেন চক্র, পানি চক্র শিখে নিবেন। যদি না পারেন আমি আসি এবং অন্যান্য যে চিত্র দরকার বলবেন। নাইট্রোজেন চক্র দেখেন, এরকম একটা ঘর করলাম আমরা জাস্ট, আপনাদের নাইট্রোজেন চক্র পরীক্ষা আসছিল, এ কারণে নাইট্রোজেন চক্রটাই এঁকেছি, আঁকছি, যদিও অনেক সময় লাগতেছে। পূর্বের প্রিপারেশন নেই, এ কারণে আঁকতে একটু সময় লাগছে, এইভাবে এঁকে নিবেন। এখন আমি মিলাচ্ছি কি কি আছে। এখানে অ্যাটমসফিয়ার, এটিএম অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার, তারপরে নাইট্রোজেন, 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 তারপরে এসে প্লান্টস, প্রোটিন, 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 এখানেও প্রোটিন, এটা অ্যানিমাল প্রোটিন, অ্যানিমাল, আর এটা প্লান্টস প্রোটিন। তারপরে নাইট্রেট, 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 সরি নাইট্রাইট, এটা টেরাইট, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, মৃত্যু জীবাণু বা অর্গানিজম, মৃত্যু অর্গানিজম, বাংলা লিখলাম ডেড অর্গানিজম, ডেড অর্গানিক ম্যাটেরিয়াল বা সাবস্টেন্সেস, সবাই যেহেতু ইংলিশ লিখছি একটু ইংলিশে লিখি, বাংলা লেখা উচিত ছিল কি ডেড অর্গানিক রেসিডিউস, ডেড অর্গানিক অর্গানিজম, ধরেন অর্গানিজম, রিভার্স, এটি রিভার, রিভার্স, মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম। এখানে একটি কথা না বললেই নয়, বাংলা সাহিত্যে আমরা পড়েছি মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। তেমনি এই নাইট্রোজেনের ক্ষেত্রে সবকিছু কি আমরা নাইট্রোজেন খাই গাছপালা বিভিন্ন কিছুর মাধ্যমে শোষিত হয়ে, তা মারা গেলে আবার কি হয়, ওগুলা থেকে উদ্ভিদ প্রাণী আবার কি বিভিন্ন ভাবে ভক্ষণ করে, তা আবার বায়ুমণ্ডলে ছড়িয়ে যায়, এইভাবে সাইকেল আকারে এসে থাকে। এখন সাইকেলটা কিরকম আমরা সাথে সাথে আরেকটু বিষয় দেখি। নাইট্রোফাইন, নাইট্রো নাইট্রোসিফাইন ব্যাকটেরিয়া, এখানে এখানে রয়েছে নাইট্রো সিফাইন ব্যাকটেরিয়া, সিফাইন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কোন জায়গায় এখানে রয়েছে, এখানে রয়েছে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, নাইট্রিফাইন, নাইট্রিফাইন, ফাইন ব্যাকটেরিয়া, নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, নাইট্রোজেন এবং প্লান্টস প্রোটিন, এইখানে এখানে রয়েছে
ডিনাইট্রিফাইন ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইন ব্যাকটেরিয়া। কোন দিকটা কোন দিকে যাচ্ছে এটাই আপনাদের সমস্যা। এখানে রান আপ অর্থাৎ এইদিকে নামে, রিভারে নামে, এদিকে কি রান অফ। একটু খেয়াল করেন, এটা এইদিকে এই মাইক্রো অর্গানিজম থেকে এখানে চলে আসছে। মাইক্রো অর্গানিজম, চিত্রটা খেয়াল করবেন, মাইক্রো অর্গানিজম থেকে অ্যামোনিয়াতে গেছে, মাইক্রো অর্গানিজম থেকে ডেট অর্গানিজমে এটিতে গিয়েছে। অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনে আসছে, অ্যাটমসফিয়ার থেকে অ্যারোসিনো যেই দিকে খেয়াল করবেন, নাইট্রোজেনের দিকে আসছে। তারপরে নাইট্রোজেন থেকে আবার নাইট্রেট থেকে আসছে, নাইট্রোজেন থেকে এটি থেকে কি এই নাইট্রেটের দিকে আসছে, নাইট্রেট থেকে আবার নাইট্রোজেনের দিকে গেছে। নাইট্রিফাইন ব্যাকটেরিয়া এদিকে আসছে, অ্যামোনিয়া থেকে নাইট্রেট এই দিকে আসছে, আবার ডেট অর্গানিজম থেকে অ্যামোনিয়ার দিকে আসছে। খেয়াল করবেন, নাইট্রেট থেকে প্রথম নাইট্রেট থেকে প্লান্ট, এখান থেকে আবার প্লান্ট প্রোটিনের দিকে যাচ্ছে, প্লান্ট অ্যানিমালের দিকে যাচ্ছে, অ্যানিমাল প্রোটিন থেকে ডেট অর্গানিজমের দিকে, প্লান্ট প্রোটিন থেকে আবার ডেট অর্গানিজম, এখান থেকে যেমন ডেট অর্গানিজম, আবার এই প্লান্ট প্রোটিন থেকেও, কারণ সবকিছু কি মরে গেলে পচে যাবে, পচে না গেলে কি এই নাইট্রোজেনে পরিণত করতে না। এবং সর্বশেষ এই যে নাইট্রোজেন থেকে এখান থেকে আবার এই মাইক্রো অর্গানিজম আসছে, মাইক্রো অর্গানিজম থেকে যেমন ডেট অর্গানিজমে যাচ্ছে, এইভাবে আসছে। এটি হলো নাইট্রোজেন চক্র। আপনি এখান থেকে জাস্ট দ্রুত একে শেষ করবেন। হ্যাঁ সাগর, বুঝতে পেরেছেন? একটা চিত্রতেই মোটামুটি শেষ। এই হলো আমাদের চিত্রটা দেখে নিন, আপনারা বুঝতে পেরেছেন কিনা। বাকি বিষয়গুলো আপনারা পানি চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র, এই বিষয়গুলো পড়বেন। সাথে কি কি পড়বেন, এই মার্সফোর্ডের যা রয়েছে এখানে বিগত বছরের সমস্ত প্রশ্ন, বারবার বলছি বিগত বছরের সব প্রশ্ন, এবং এখানে সাজেশন আকারে আপনাদের জন্য যা দেওয়া রয়েছে, যেমন কি স্টুডেন্ট ওয়ার্ক, বিভেদ বিষয়াবলী, তাছাড়া রয়েছে বিগত বছরের প্রশ্ন, অ্যাটমসফিয়ার, স্টুডেন্ট ওয়ার্ক, এবং আরো রয়েছে বিগত বিষয়গুলির সাথে বিগত বছরের প্রশ্ন পড়বেন। আশা রাখি এর মধ্যেই থাকবে। এবং যা বাহিরে যা বলছিলাম সেটি হলো পরিবেশ দূষণের কারণ, এই বিষয়গুলো আপনারা জানবেন। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, টেকটনিক প্লেট, শিলার বিভিন্ন প্রকারভেদ, এই সম্পর্কে আপনারা জেনে নেবেন। এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন ইয়েস অর নো। ধন্যবাদ সাগরকে। হ্যাঁ রুমান, আপনি বুঝতে পেরেছেন কিনা? ক্লিয়ার, ধন্যবাদ। পিলিতে যেভাবে দ্রুত ট্রেনে যাওয়া যায়, রিটেনে যাওয়া যায় না। রিটেনের ক্লাস হওয়া উচিত 2 থেকে 3 ঘন্টা। আর আজকের টপিক অ্যাটমসফিয়ার অনেক বিশাল পুরাটাই, কারণ অ্যাটমসফিয়ার বলতে গেলে বায়ুমণ্ডল আসবে, সেখানে পরিবেশ চলে আসবে। যাই হোক, এ পর্যন্ত ছিল আমার আলোচনা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সেই সাথে সাথে আপনাদের সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত অধ্যবসায় করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।